ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসবের অপেক্ষা। ডাকসু নির্বাচনে কাল নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় 40,000 শিক্ষার্থী। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা। হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথল্যাব সংকট চরমে। এনজিওগ্রাম কিংবা রিং স্থাপনে দীর্ঘ অপেক্ষা। রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত মানতে নারাজ আমদানিকারকরা। অবশেষে লাইসেন্স বাতিল হচ্ছে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের। চলতি মাসেই আসবে ঘোষণা। আমানতকারীদের অর্থ ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপের তাগিদ। এবং রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য। নিজ উজ্জ্বলতা হারিয়ে ফুটে উঠল রক্তিম লাল চাঁদ। বিশ্বের নানা প্রান্তে ব্লাড মুন উপভোগ করলেন কোটি কোটি মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। প্রচারণা শেষে ডাকসুর ভোট গ্রহণকাল। আজ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেবেন শিক্ষার্থীরা। নির্বাচনী আমেজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, ঘটতে যাচ্ছে আজ রাত পেরোলেই আগামীকালকে ডাকসুর নির্বাচন। মোট 8টি কেন্দ্রে 39,735 জন শিক্ষার্থী তাদের প্রত্যাশিত ভোটটি দিবেন। শেষ দিনে এসে আমরা ক্যাম্পাসে যেটা দেখছি যে আসলে প্রচারণার সময় কিন্তু শেষ। গতকালকেই শেষ সময় ছিল, 26 আগস্ট থেকে শুরু করে গতকাল 7 সেপ্টেম্বর পর্যন্ত শেষ সময় ছিল এবং আজকে কিন্তু প্রচারণা করতে দেখা যাবে না প্রার্থীদের। আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আজকে নিয়মিত ক্লাস পরীক্ষা কিন্তু চলমান। আগামীকালকে সেটি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে তারা আসলে চাচ্ছেন যে আগামীকালকে যেন একটা সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারেন এবং তাদের যোগ্য প্রার্থীকে আসলে তারা যাতে বেছে নিতে পারেন। আরেকটু বলে রাখি যে আগামীকালকে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং মোট 500-র উপরে আসলে 500-র উপরে বুথ থাকবে এবং প্রত্যেকটি শিক্ষার্থী সেখানে মোট 41টি ভোট কিন্তু তাদেরকে দিতে হবে এবং 8 মিনিট সময় তারা পাবেন ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট। মোট কেন্দ্রীয় সংসদে 25টি ভোট তারা দিবেন এবং হল সংসদে তারা ভোট দিবেন 16টি। তো সব মিলিয়ে এইখানকার যে পরিবেশ এখন মোটামুটি স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলছে, তবে সবার মধ্যেই কিন্তু ওই নির্বাচনের যে আমেজটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবার সাথে কথা বলে তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তাকিয়ে আছে যে আগামীকালকে কি হবে তারা এবং ভোটের ফলাফল কি হবে এবং কোন প্রার্থী কিন্তু নির্বাচিত হয়ে ডাকসুতে বসবেন এবং তাদের প্রতিনিধিত্ব করবেন, এটা দেখার জন্য কিন্তু শিক্ষার্থীরা মরিয়া হয়ে আছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আজ 11তম প্রচারণার দিন চলছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিগত দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে 11টি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 178 জন প্রার্থী। একজনের প্রার্থিতা ইতিমধ্যে বাতিল হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। অমর্ত্য রায়ের যে উকিল আছেন বা আইনজীবী আছেন তার দেওয়া চিঠির মাধ্যমে আজকে এবং একই সাথে কিন্তু বিভিন্ন প্যানেল এবং শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে হয়তো আজকে নির্বাচন কমিশন একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এমনটি অপেক্ষা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার আজকে কিন্তু 11তম দিন। জানেন যে 12 দিনের জন্য নির্বাচনী প্রচারণা কিন্তু চালাতে পারবেন, অর্থাৎ 9 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই 100
78 জন প্রার্থী কিন্তু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি জ্বালিয়ে নিচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন হল, ক্যাফেটেরিয়া সহ নানা স্থানে কিন্তু যাচ্ছেন এবং ভোটারদের কাছে প্রতিশ্রুতি নিচ্ছেন। একই সাথে কিন্তু তারা ভোট চাচ্ছেন, সমর্থন চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। এই সব মিলিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচনের সর্বশেষ আমেজে রয়েছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবকিছু পরিবেশ স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি এবং একটি জোরালো আবেদন জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় বাংলাদেশ বাকসাসের পক্ষ থেকে একটি দাবি এসেছে, সেটা হচ্ছে যে নিরপেক্ষতার দাবি জানিয়েছে তারা নির্বাচন কমিশনের। এই বিষয়গুলো নিয়েই মূলত বিতর্ক চলছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 11 দিনের প্রচারণার মধ্যে দিয়েই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তো আমরা আরও নির্বাচনের খবর জানতে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন সাইফুদ্দিন রকি। দীর্ঘ ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর, সেই লক্ষ্যে কিন্তু এখন যে ভোটার যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আজ থেকে কিন্তু তাদের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি শুরু হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এই যাচাই বাছাই কার্যক্রম চলবে 8 এবং 9 সেপ্টেম্বর, এই 2 দিন, এবং পরবর্তীতে কিন্তু 13ই সেপ্টেম্বর যারা প্রার্থী রয়েছেন তারা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এছাড়া 10 সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই কিন্তু প্রার্থীরা তারা প্রচারণা শুরু করতে পারবেন আনুষ্ঠানিকভাবে এবং 14 তারিখ সেখানে চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসে জমজমাট হয়ে উঠবে রাকসু নির্বাচনের যে পরিবেশ সেটি আশা করা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের কিন্তু প্যানেল ঘোষণা করেছে এবং রাকসু নির্বাচনের পাশাপাশি সিনেট, হল সংসদ সবগুলো প্যানেল কিন্তু পর্যায়ক্রমে ঘোষণা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সহ সভাপতি পদে এখানে অর্থাৎ ভিপি পদে এখানে 20 জন এখানে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং সাধারণ সম্পাদক জিএস পদে 15 জন এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এজিএস পদে এখানে 16 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলে সিনেটের ছাত্র প্রতিনিধি 5 জন থাকবে, সেখানে কিন্তু 62 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই সিনেট এবং এই রাকসু মিলিয়ে কিন্তু 322 জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই 322 জনের মধ্যে এখন যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই কার্যক্রম এটি আসলে শেষ হলে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রাণের দাবি ছিল রাকসু নির্বাচনের, সেই দাবি নিয়ে আসলে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাবে প্রার্থীরা এবং ভোট চাইবে আনুষ্ঠানিকভাবে। সেটি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। আপনারা জানেন যে এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি 1989 সালে। সেই জন্য আসলে এই দীর্ঘ সময় পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সবাই চান যে উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং তারা যোগ্য নেতৃত্ব বেছে নেবে এই 25 সেপ্টেম্বর, যাদের মাধ্যমে তাদের সকল দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া তারা আদায় করে নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 8 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ 2017 সালে ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল। এই মুহূর্তে সম্মেলন স্থলে সহকর্মী হাসান ওয়ালি আছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জেলা বিএনপির সম্মেলন সবশেষ 2017 সালে একটি বৈরী পরিবেশে আসলে এটি কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছিল। আজকে একেবারে মুক্ত পরিবেশে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমার পেছনে আমি যে মাঠটিতে এখন রয়েছে এটি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় এবং পেছনে কিন্তু নেতাকর্মী যারা আসলে মূলত কাউন্সিলর তারা আসতে শুরু করেছেন। পাশে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভার মোট 808 জন কাউন্সিলর তাদের নেতা নির্বাচন করবেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সভাপতি পদে কোনো
প্রতিদ্বন্দ্বিতা না হলেও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন, যার ফলে কাউন্সিলররা কিন্তু আসলে তাদের প্রার্থীকে বেছে নেবেন। ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতিও রাখা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, ঠাকুরগাঁওয়ের তৃণমূল বিভিন্ন উপজেলা যেসব নেতাকর্মীরা আজকে কাউন্সিল উপলক্ষে এসেছেন, তাদের কাছে আসলে এই দিনটি কিন্তু আসলে দারুণভাবে আকাঙ্ক্ষিত দিন। এইভাবে আসলে মুক্ত পরিবেশে তারা আসলে সম্মেলন করতে পারছেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং এখন তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 24 গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন অন্যতম নেতা হিসেবে। সব মিলে কিন্তু সেসব ঘিরেও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ রয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন খুব শিগগিরই, এমন খবরেও কিন্তু আসলে বেশ চাঙা হয়ে উঠেছেন। দীর্ঘদিন আসলে নির্যাতন নিপীড়নের শিকার এসব তৃণমূলের নেতাকর্মীরা। আমার সামনে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মূলত রেজিস্ট্রেশনের কাজ চলছে। যারা এসেছেন তারা বুথে তাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর পাশেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন। উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এটি প্রথম অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় অধিবেশন দুইটায় যেটি শুরু হবে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে নেতাকর্মীরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেন। তারা বলছেন যে 31 দফা নিয়ে তারা যেভাবে কাজ করছেন, আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে তাদের যে কর্মকাণ্ড কর্মযোগ্য সেটি আরও গতি পাবে, সেই প্রত্যাশা তারা করছেন। আমরা বিপুল সংখ্যক কিন্তু আসলে পুরুষ নারী তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, যদিও এখানে যারা আছেন তারা সবাই আসলে কাউন্সিলর অর্থাৎ সাধারণ কর্মী সমর্থক। তারা কিন্তু এই মাঠের মধ্যে নেই, তারা বাইরে অবস্থান করছেন এবং আজকের দিনটি কিন্তু আসলে যেহেতু ভোটাধিকার প্রয়োগ হবে সেরকম আশা করছেন অনেকে, যার ফলে কিন্তু তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। সময় সংবাদে আরো থাকছে। দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি, অপরিকল্পিত প্রকল্প, লবণাক্ততা, নদী ভাঙনই কারণ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি বিভাগের উদ্বেগ। দোকান ভাড়া নেয়ার নামে মালিককে অফিসে ডেকে মারধর ও জোরপূর্বক শতাধিক স্ট্যাম্পে সই করিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বরকতুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে থানায় অভিযোগ দিলে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। আর এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আটকে রাখা হয় সময় সংবাদের টিমকে। স্বপন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর একবার থানাতে ফোন দেয়, পুলিশ সব জ্বালাই দেবে, একদম পেট্রোল দিয়ে জ্বালাই দেবে। ঘটনার সূত্রপাত 24 আগস্ট পূর্বাচল 13 নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান। এতেই বিপদের শুরু দুই ভাইয়ের। দোকানটি ভাড়া নিতে 30 আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএসে নিজের অফিসে ডেকে নেন বরকতুল্লাহ। দুই ভাইয়ের অভিযোগ, সেখানে গেলে মারধর, হুমকি থামকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের। মারধর করার দরকার নেই, কি চান আপনারা? তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এটা দখল নিব। আনুমানিক 100টা ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার রাখে 30-35 সেটে। আমরা স্বেচ্ছায় তাকে এগুলো দিয়ে আসতেছি, এরকম জবানবন্দিমূলক একটা ভিডিও ধারণ করে রাখে। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি। যদি আমার আর একবার থানাতে ফোন দেয় তাহলে নিশ্চিত থাক এরপরে এবারে এটা পুলিশ সব জ্বালাই দেবে, একদম পেট্রোল দিয়ে জ্বালাই দেবে। অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুড পার্কে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাহকেও। আমার হাতটি ধরে বলে যে আমার নামে জিডি করছস, জিডি তো দেবো, এই কথা বলে সে টানা হিচড়া করে আমাকে এই জায়গায় নিয়ে আসে। তো ছোট মালিক যে তারা ব্যাপক মারধর করেছে, চেয়ার দিয়ে, তারপরে হেলমেট দিয়ে মাথা ফাটাই ফেলাইছে, পিটে। বাড়িধারা ডিওএইচএস এর 11 নম্বর রোডের 533 নম্বর বাসায় অভিযুক্ত বকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লাহর অফিস। সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও গরমিল পাওয়া যায় তার কথায়। এটা একবারই অসত্য কথা। আমাকে ওনারা অফার করছিল যে সরকারি জায়গা আমি কিনবো কিনা, তাই আমি বলছি না, এটা তো কিনা যায় না। আপনি মাত্রই বললেন যে ওদেরকে আমি চিনি না,
কিন্তু এখন আবার বলছেন যে আমি ওরা আমাকে যে ফরম্যাটটা দিয়েছে, একটা আছে যে অনেক দূর সম্পর্ক চিনি, আরেকটা আছে হঠাৎ করে কথা হচ্ছে। আমি তো বললাম যে ওরা সরকারি জায়গা ভাড়া দিতে আসছে। ফোনালাপ শেষে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় বাধার মুখে পড়ে সময় সংবাদের প্রতিবেদক। বাইরে থেকে দরজা আটকে দেন বরকতুল্লাহর লোকজন। বরকতুল্লাহর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হয়েছে। ইনভেস্টিগেশন অফিসার কাজ করতেছে। এর আগেও বরকতুল্লাহর বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের মরদেহ শ্রদ্ধা জানাতে রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল, যাচ্ছি তার কাছে। বিশিষ্ট রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং বাংলাদেশের প্রথিতযশা চিন্তাবিদ তিনি বদরুদ্দিন ওমর তিনি গতকালকে জীবনাবসান হয়েছে তার, এবং আজকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। এই কিছুক্ষণ আগেই তার মরদেহ তার নিজ বাসভবন রূপনগর আবাসিক এলাকা সেখান থেকে নিয়ে আসা হয়েছে শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে এখন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাকে উন্মুক্ত করা হবে, এবং সেখানে সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযাত্রী এবং তার শুভাকাঙ্ক্ষী, পরিবারের লোকজন, রাজনৈতিক বিভিন্ন অঙ্গনের লোকজন। তারা সেখানে অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণ আগে এই মাত্রই তার লাশবাহী একটি ফ্রিজিং গাড়ি সেটি এসে পৌঁছেছে, এবং এখন তার মরদেহ সেখানে নামানো হবে, এবং এখানে নামিয়ে তার সম্পর্কে যে স্মৃতি কথাগুলো আসে সেই স্মৃতি কথাগুলো বিভিন্নজন জানাবেন এবং এখানে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই বাদ জোহর ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে জুরাইন কবরস্থান, এবং জুরাইনে তার বাবার এবং পরিবারের অন্যান্যরা যেখানে শায়িত আছেন সেখানেই তাকে শায়িত করা হবে। এবং এটিও তার শেষ ইচ্ছা ছিল, এবং শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের লোকজন সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং বদরুদ্দিন ওমর সম্পর্কে এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন, তিনি একাধারে একজন শুধুমাত্র লেখক বা দার্শনিক ছিলেন না, তিনি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে একজন অনন্য উচ্চতার মানুষ ছিলেন, এবং তার লেখা এবং তার চিন্তা গবেষণা সব কিছু দল মতের ঊর্ধ্বে ছাপিয়ে গিয়েছিল। যদিও তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন শিক্ষকতার সাথে যুক্ত, এবং তার লেখা অসংখ্য বই শুধু বাংলায় নয়, ইংরেজিতে এবং অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে, এবং সেই বইগুলো এখন তিনি রেখে গেছেন তার কর্মের ছাপ হিসেবে। তো এখন কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ নামানো হবে, এবং নামানোর পরে সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। এবং এই ছিল এখন পর্যন্ত বদরুদ্দিন ওমরের শহীদ মিনার থেকে তার জীবন অবসানের শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য। সংকট এখন প্রকট, তাই এনজিওগ্রাম কিংবা হার্টে রিং স্থাপনের মতো সেবার জন্য রোগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। এদিকে চলতি মাসে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। শাহিনুর শাহিনের ক্যামেরায় বিস্তারিত রৌনক নিয়ন্তার প্রতিবেদনে। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছে না। বলছে 6 মাসের মধ্যে সময় লাগবে ডেট পেতে। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল
7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল। মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন। এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি। 4টা ধরা পড়ছে, তখন বলতেছে যে রিং বসাতে হবে আর নাহলে আপনার সার্জারি করতে হবে। বলছে 6 মাসের মধ্যে সময় লাগবে ডেট পেতে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে, যা ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্যের জন্য। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। মানে আমার বলতেছে কোনো সমস্যা হবে না। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আর একজনকে চিকিৎসা করতে যাব বা আরেকটা, তাহলে তার ক্ষতি হতে পারে। তো বাইপাস সার্জারি প্রয়োজন হলে করতে হবে, সেটা 30 বছর বয়সেও আমরা বাইপাস সার্জারি করতে পারি। চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে 3000 টাকা থেকে 88,000 টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত এই বিষয়টা। আর তো এটা তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি না। স্টেন্টের দাম নির্ধারণে অসমতা ও মানের অভিযোগের বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করব অথবা কোয়ালিটি টেস্ট করব। এর জন্য আমার একজনই স্কিল লোক তৈরি করা দরকার। বিজেপি কিন্তু সেই লোক এখনো তৈরি হয়নি। তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিছে যে তোমাদের এই রেট করা আছে, তাদের সাথে মিটিং হচ্ছে, যদি নেগোসিয়েশন হয় তাহলে ওই ফ্যাসিলিটি পাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, এই খাতে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না, কখনই না। আমরা যদি সেটা প্রমাণ সহ পাই নির্দিষ্ট তারিখের পরে, তাহলে কিন্তু আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লার কালিয়াচুরি খেলার মাঠ এলাকার বাড়িতে ফেরেন তাহমিনা আক্তারের 2 ছেলে। এ সময় বাড়ির দরজা খোলা পান তারা। পরে বাসায় ঢুকে দীর্ঘ সময় মা বোনের সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। ঘরের বিছানায় নিথর দেহ দেখে 999-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাহমিনা ও তার মেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা 11। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 নেতা সহ 5 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এক পর্যায়ে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত অন্তত 3500 জনকে আসামি করে মামলা করে। জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। উত্তরাঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন গিয়ে বগি উদ্ধার করলে 5 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দেখছেন সময় সংবাদ। অবশেষে অনিয়ম, দুর্নীতি আর খেলাপির ভারে নুয়ে পড়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসেই।
যদিও অবসায়নের পর আমানতকারীদের অর্থের কি হবে এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সুনির্দিষ্ট রোডম্যাপ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। আমাদের এখন টাকা না পেলে আমরা আত্মহত্যা করার কোনো উপায় নেই আমাদের। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরছেন অনেকে। এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের রঙিন স্বপ্ন। দীর্ঘ 1 বছর যাবত আমি আসতেছি আবিবা ফাইন্যান্স লিমিটেডে, আমি টাকা পাচ্ছি না। সপ্তাহে 2-3 করে আসি, ফটোকপি দিয়ে যাই, এফডিআর কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো শুরু হচ্ছে না। 6 মাস থেকে আমি ঘুরতেছি, এখনো পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তাদের শঙ্কা সত্যি করে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও জেঁকে বসেছে অনিয়ম, দুর্নীতি, বাড়ছে খেলাপি ঋণ। বর্তমানে যা ছাড়িয়ে গেছে 27,000 কোটি টাকা, যার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওই 9 আর্থিক প্রতিষ্ঠানের ঘরে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর সবকিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন 2023 অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনও কাজ চলছে। 9টা প্রতিষ্ঠানকে আমরা যাচ করে দেখেছি, তারা যে উত্তর দিয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এইগুলোর আর ব্যবসা পরিচালনা করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে অবসায়নই মুখ্য পন্থা হতে পারে। আমানতকারীর সংখ্যা সেই পরিমাণ না, তারপর যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানোর পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়ার সুবিধা না, সেই জন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে, যেগুলো নাকি বাঁচার যোগ্য না, সেগুলোর জন্য আর সেগুলোকে বন্ধ করে দেওয়াই ভালো। এগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে তারা আবার টাকা পয়সা খরচকর্ম করে। এগুলো তো আপনি দেখেন, যেখানে আপনি দেখাচ্ছেন 90% মোর দেন 90% ঋণ খেলাপি, ওগুলোকে দাঁড়াবে নাকি? অসম্ভব ব্যাপার। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টির 49,643 কোটি টাকা ঋণের মধ্যে ঋণ খেলাপি রয়েছে মাত্র 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। বাগেরহাটের সংসদীয় 4 আসন থেকে একটি কমানোর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে। জেলা নির্বাচন অফিসে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যানবাহন চলাচল। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এদিকে জেলার বেশ কিছু এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন হরতাল সমর্থকরা। অফিস আদালত খোলা থাকলেও হরতালের কারণে উপস্থিতি কম। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা জানান, বাগেরহাটবাসীর অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবার ব্লাড মুনের খবর। রাতের আকাশে রক্তিম সৌন্দর্য। পূর্ণ চন্দ্রগ্রহণে লালচে রূপ নিয়েছে চাঁদ। ভারত, চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এই ব্লাড মুন। ইউরোপ, মধ্যপ্রাচ্য আর অস্ট্রেলিয়া থেকেও উপভোগ করেছেন দর্শকরা। রোববার মধ্যরাত থেকে আকাশ জুড়ে ফুটে ওঠে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ। ধীরে ধীরে নিজ উজ্জ্বলতা হারিয়ে রূপ নেয় রক্তিম আভায়। প্রায় 82 মিনিট স্থায়ী এই গ্রহণে বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাড মুন। ভারতের আকাশ জুড়েও স্পষ্ট দেখা গেছে এই দৃশ্য। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর চেন্নাই সহ দেশটির প্রায় সব বড় শহর থেকেই আকাশপ্রেমীরা উপভোগ করেন চন্দ্রগ্রহণের প্রতিটি ধাপ। অন্যদিকে জেরুজালেমের পুরানো শহরের ঐতিহাসিক প্রাচীর ঘিরে দেখা গেছে লালচে আভায় মোড়া চাঁদের অসাধারণ দৃশ্য। তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে ধরা পড়ে চন্দ্রগ্রহণের এক অনন্য দৃশ্য। ক্যামেরার ফ্রেমে দেখা যায় লালচে আভামণ্ডলে মোড়ানো চাঁদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বিমানের অবয়ব। তবে এই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। তাদের অপেক্ষা করতে হবে 2026 সালের মার্চ পর্যন্ত। অন্যদিকে জাপানে প্রায় 3 বছর পর দেখা মেলে পূর্ণ চন্দ্রগ্রহণের। গ্রহণ ঘিরে নানা কুসংস্কার থাকলেও এই দৃশ্যকে ভয়ের নয়, বিস্ময় হিসেবেই দেখছেন জ্যোতির্বিদরা। অনেক দেশেই আবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় গ্রহণ ঘিরে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলার পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মস্কোর উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় মিত্রদের প্রতিও আহ্বান তার। কঠোর নিষেধাজ্ঞা ইউক্রেনের রুশ হামলা কমিয়ে পুতিনকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করবে বলে মনে করেন তিনি। ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের পরও রুশ তেল কেনা অব্যাহত রেখেছে দেশটি। এমন এক সময়ে মার্কিন অর্থমন্ত্রীর মস্কোর ওপর নিষেধাজ্ঞার বার্তায় নয়াদিল্লির ওপরও চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসবের অপেক্ষা। ডাকসু নির্বাচনে কাল নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় 40,000 শিক্ষার্থী। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল ও দোকানপাট বন্ধ। স্থানীয় নির্বাচন অফিসে তালা। এবং পূর্বাঞ্চলে দোকান ভাড়া নেয়ার নামে মালিককে ডেকে মারধর, জোর করে স্ট্যাম্পে সই। থানায় অভিযোগ করায় হামলা ভাঙচুরের অভিযোগ বরকতের বিরুদ্ধে। আটকে রাখা হয় সাংবাদিকদেরও। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।